ক্যারিয়ার ফাউন্ডেশন প্রোগ্রাম পিটিও কর্তৃক আয়োজিত জ্যামিতির পঞ্চম ফ্রি ক্লাসে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমরা মূলত সুষম বহুভুজ সম্পর্কে পড়ব। আমাদের বহুভুজ পরীক্ষাগুলোতে, বিশেষ অন্যান্য চাকরির পরীক্ষাগুলোতে প্রায়ই দেখা যায় যে বহুভুজ থেকে প্রশ্ন আসে। তো আমাদের আজকের টপিকটা হচ্ছে সুষম বহুভুজ। এখানে সুষম বহুভুজের ক্ষেত্রে যেই বিষয়গুলো থেকে সাধারণত প্রশ্ন আসে, একটা হচ্ছে অন্তস্থ কোণ নির্ণয়, অন্তস্থ কোণগুলোর সমষ্টি নির্ণয়, বহিস্থ কোণ নির্ণয় আর বাহুর সংখ্যা নির্ণয়। এই চার ধরনের প্রশ্ন আসে সুষম বহুভুজের। অন্তস্থ কোণ নির্ণয়, বহিস্থ কোণ নির্ণয়, আবার অন্তস্থ কোণগুলোর সমষ্টি নির্ণয় আসে। এর পাশাপাশি বাহুর সংখ্যা নির্ণয়, এই কয়েকটা টাইপেরই প্রশ্ন আসে। তো আমাদের এইখানে যে সুষম বহুভুজের যে এই বাহুর সংখ্যা বা কোণ নির্ণয়ের যে সূত্রগুলো আছে, আমরা সেই সূত্রগুলো বেসিক থেকে আগে জানবো। কারণ আমরা অনেকেই সূত্রগুলো ভুলে যাই, আমাদের সূত্রগুলো অনেক ক্ষেত্রেই মনে থাকে না। তো বেসিক থেকে জানলে কি হবে, এই সূত্রটা সহজে আপনি ভুলবেন না। এটাই। যারা আমাদের ফেসবুক লাইভে ইতিমধ্যেই যুক্ত হয়ে গেছেন, আমি আপনাদেরকে বলবো আপনারা প্রত্যেকেই লাইভটি শেয়ার করে দেন। আর আরেকটা বিষয়, যেহেতু আজকে প্রাইমারির সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষাটা স্থগিত করা হয়েছে, সম্ভবত পরীক্ষাটা 9 তারিখে হতে পারে। যারা প্রাইমারিতে পরীক্ষা দিবেন, আপনারা একটা ভালো একটা সময় পেলেন আরেকবার রিভিশন করার। এই একটা সপ্তাহ ভালোভাবে রিভিশন করুন। আশা করি যেই বিষয়গুলোতে আপনার ল্যাকিং ছিল সেটা ফিল ইন করে ফেলুন। বেশি বেশি রিভিশন করুন, বিশেষ করে বেশি বেশি রিভিশন। আর এই সময়টাতে বেশি বেশি পরীক্ষা দিবেন। বেশি বেশি পরীক্ষা দেওয়াটা জরুরি। শেষ সময়ে এসে আপনি যত বেশি পরীক্ষা দিবেন, পরীক্ষার হলে আপনি নিজেকে তত ভালোভাবে উপস্থাপন করতে পারবেন। আর আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, আমাদের 1 তারিখ এবং 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, এই 3 দিন 3টা ওয়েবিনার হবে। এই ওয়েবিনারটা হচ্ছে মূলত ক্যাম্পাসে থাকতেই ক্যারিয়ারের প্রস্তুতি আপনারা কিভাবে নেবেন। সেখানে আমাদের 3 দিন যে 3টা ওয়েবিনার হবে, সেখানে প্রবাল স্যার থাকবেন। উনি আপনাদের ব্যাংক নিয়ে, যারা দেশে থেকে ব্যাংক, যাদের স্বপ্ন ব্যাংকার হওয়া, ব্যাংকার হতে গেলে এখনই যারা ক্যাম্পাসে আছেন, অর্থাৎ আপনার অনার্স পড়ুয়া স্টুডেন্ট যারা আছেন, যে এখন থেকে ব্যাংকার হতে গেলে কি কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে বা কিভাবে প্রস্তুতি নিতে হবে, এই বিষয়ে গাইডলাইন করবেন প্রবাল স্যার। আমাদের সাথে থাকবেন আরেফিন স্যার, আমাদের বিসিএস ইনস্ট্রাক্টর উনি, এবং 38 বিসিএস ক্যাডার। উনি আপনাদেরকে, যে দেশে থাকতে গেলে কিন্তু ভালো একটা জব হচ্ছে বিসিএস। তাহলে বিসিএস এর জন্য আপনাকে এখন থেকে কিভাবে পড়তে হবে। সামনে আমাদের যেহেতু সর্বশেষ পরীক্ষাগুলোতে আমরা দেখলাম যে প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, অনেক ডিপ থেকে প্রশ্ন হচ্ছে, অনুধাবনমূলক প্রশ্ন হচ্ছে। তাহলে এখন কিন্তু হচ্ছে আপনাকে আপনার প্রস্তুতিটা কিন্তু অনেক গুছিয়ে আগের থেকে কিভাবে নেবেন, এই বিষয়ে হচ্ছে আরফিন স্যার গাইডলাইন করবেন আপনাদেরকে। পাশাপাশি হচ্ছে আপনারা যারা হচ্ছে দেশে থাকতেছেন না, যে বাইরে উচ্চতর ডিগ্রি নিয়ে বাইরে চলে যাবেন, তাহলে তাদেরকে এখন থেকে কিভাবে প্রস্তুতি নিতে হবে, কিভাবে কি করতে হবে না করতে হবে। কারণ একজন অনার্স পাশ করার পর যদি সে সিদ্ধান্ত নেয়, তার যেই সময় লাগবে বা তার যেই গোছাতে গোছাতে যেই সময়টা লাগবে, কেউ যদি অনার্স পাশ করার আগে, অর্থাৎ অনার্স পড়া অবস্থায় একাডেমিক পড়াশোনার পাশাপাশি সামান্য কিছু ইফোর্ট দিয়ে যদি আগে থেকেই সে তার লক্ষ্যটা স্থির করে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য সেই অনুযায়ী কাজ করে, তার জন্য কিন্তু এটা আরো বেশি ইজি হবে। তো যদি কেউ বাইরে যেতে চায়, তাদের জন্য গাইডলাইন দিবেন শুভ স্যার। তো আমাদের এই ওয়েবিনারগুলো হবে 1, 2, 3 তারিখ, এই 3 দিন। আপনারা যারা এই ওয়েবিনারে যুক্ত হতে চান, বা আপনাদের ছোট ভাই বোন যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, যারা হচ্ছে অনার্সে বিভিন্ন বর্ষে পড়ছে, তাদেরকে আপনারা এটা শেয়ার করে দিতে পারেন। ক্যাপশনে দেখেন একটা রেজিস্ট্রেশন লিঙ্ক দেওয়া আছে, এটা সম্পূর্ণ ফ্রি। এই রেজিস্ট্রেশন লিঙ্কে রেজিস্ট্রেশন করলে আপনাদেরকে ক্লাস লিঙ্কটা আপনাদেরকে এসএমএস এর মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দিই সুষম বহুভুজ। আপনাদের কাছে প্রথমে আমি একটা প্রশ্ন রাখবো। সব থেকে ক্ষুদ্রতম সুষম বহুভুজ বা ক্ষুদ্রতম বহুভুজটার নাম কি? আপনারা যারা আমাদের লাইভে যুক্ত হয়েছেন, আপনারা একটু কমেন্টে জানাবেন যে বহুভুজ তো আছে, বহুভুজ তো অনেক প্রকার আছে, সব থেকে ছোট্ট বহুভুজটার নাম কি? সব থেকে ছোট্ট বহুভুজটির নাম কি? আমরা পঞ্চভুজ, ষড়ভুজ, অষ্টভুজ, এই ধরনের অনেক ভুজই জানি। তাহলে সব থেকে ছোট্ট বহুভুজটির নাম কি? সব থেকে ছোট বহুভুজ সেটা কি? আপনারা একটু কমেন্টে আমাকে জানান তো দেখি। আমরা এখানে অনেকে জয়েন করছি। নুরুল মুস্তফা বলছেন ট্রায়াঙ্গেল, থ্যাংক ইউ। হ্যাঁ, সব থেকে ছোট বহুভুজ যেটা, সেটার নাম হচ্ছে ত্রিভুজ। সব থেকে ছোট বহুভুজটার নাম হচ্ছে ত্রিভুজ। ত্রিভুজ থেকে শুরু হয়।
ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ, সপ্তভুজ, অষ্টভুজ, নষ্টভুজ, সরি নষ্টভুজ না, ওটা নোনাগণ হয়। তো এই যে ভুজগুলো আছে, আমি বলছি সুষম বহুভুজ। সুষম বহুভুজ দ্বারা আবার কি বোঝাচ্ছি? হ্যাঁ, এখানে শান্তা ইসলাম, তারপর নিশা, আপনারা ত্রিভুজ বলছেন, ভেরি গুড। সুষম বহুভুজ বলতে বোঝায় যেই ভুজের বাহুগুলো সমান হয়, যেই ভুজের অন্তস্থ কোণগুলো সমান হয়, যেই ভুজের বহিস্থ কোণগুলো সমান হয়, তাহাকে বলা হয় সুষম বহুভুজ। তাহলে ত্রিভুজ তো অনেক প্রকার আছে, তাহলে সুষম বহুভুজের মধ্যে মানে সুষম ত্রিভুজ কোনটা? সেটা হবে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজকে বলা হয় সুষম বহুভুজ। আবার আমরা যদি ওকে সরি চতুর্ভুজের ক্ষেত্রে দেখি, সুষম চতুর্ভুজটা হচ্ছে বর্গ, যার চারটা বাহু সমান, চারটা অন্তস্থ কোণ সমান 90 ডিগ্রি করে, চারটা বহিস্থ কোণ সমান 90 ডিগ্রি করে। এরকম পঞ্চভুজ আছে, সুষম বহুজ। আর পঞ্চভুজে যদি পাঁচটা বাহু সমান হয়, পাঁচটা অন্তস্থ কোণ সমান হয়, পাঁচটা বহিস্থ কোণও পাবো, এই সবগুলো সমান হলে এগুলোকে বলা হয় সুষম, মানে বাহু কোণ সবগুলোই সমান হয়। তো আমরা সুষম বহুভুজের প্রথমে আমরা অন্তস্থ কোণগুলো সমষ্টি নির্ণয় করা দেখতে চাই। তো আমি প্রথমে একটা ত্রিভুজ অঙ্কন করলাম। আমরা সবাই জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাই না? আমরা জানি যে এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, রাইট? আচ্ছা, এটা হলো ত্রিভুজ। ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। আচ্ছা, আমরা একটা চতুর্ভুজ অঙ্কন করি। এখন চতুর্ভুজের তিন কোণের সমষ্টি কত? এটা আমরা সবাই জানি যে 360 ডিগ্রি। ঠিক আছে, 360 ডিগ্রি এটা আমরা জানি, 360 ডিগ্রি। এখন 360 ডিগ্রি আসছে কি করে? আমরা যদি কর্ণ অঙ্কন করি, দেখেন দুইটা সমান, দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, তাই না? এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ। আচ্ছা, এই ত্রিভুজটা তিন কোণের যোগফল কত হবে? 180 ডিগ্রি হবে। সেম ভাবে এই ত্রিভুজের তিন কোণের যোগফল কত হবে? ওই 180 ডিগ্রি হবে। তার মানে এই চতুর্ভুজটাকে আমরা একটা কর্ণ দ্বারা দুইটা ত্রিভুজে বিভক্ত করতে পারি, অর্থাৎ দুইটা 180 ডিগ্রি হয়। এই যে এই কোণগুলো, এই দুইটা 180 যোগ করলে অর্থাৎ 180 180 বা 2 গুণন 180 মিলে হচ্ছে কত? 360 ডিগ্রি, রাইট? 360 ডিগ্রি। এখন আপনারা এখন বলতে পারেন যে আমরা তো এইদিকে একটা কর্ণ অঙ্কন করতে পারি, এইদিকে একটা কর্ণ অঙ্কন করতে পারি। দেখেন, কর্ণগুলো যখন অঙ্কন করব, এমন ভাবে অঙ্কন করবো যেন একটা কর্ণ আর একটাকে ওভারল্যাপ না করে। একটা কর্ণ যেন আমি যে এদিকে যে একটা কর্ণ অঙ্কন করি, এটা ওভারল্যাপ করে যাচ্ছে, ওভারল্যাপ যাতে না করে, একটা আরেকটার উপর দিয়ে যাতে না যায়। তাহলে এখানে ত্রিভুজের ক্ষেত্রে 180 ডিগ্রি, এটা আমরা জানি। চতুর্ভুজের ক্ষেত্রে দেখতেছি দুইটা 180 মানে 360 ডিগ্রি। তাহলে পঞ্চভুজের ক্ষেত্রে কি হবে? আমি একটা পঞ্চভুজ অঙ্কন করলাম। এবার এই পঞ্চভুজের ওভারল্যাপ যাতে না করে এরকম আমরা কয়টা কর্ণ অঙ্কন করতে পারি একটু দেখেন। এ একটা কর্ণ অঙ্কন করলাম, এ একটা কর্ণ অঙ্কন করলাম, আর কোনো কি কর্ণ অঙ্কন করা যায়? যায় না। এখন এই যে কর্ণগুলো কয়টা ত্রিভুজ উৎপন্ন করছে? এইখানে একটা ত্রিভুজ, এইখানে একটা ত্রিভুজ, এইখানে একটা ত্রিভুজ, তিনটা ত্রিভুজ উৎপন্ন করছে। হ্যাঁ, ক্রস করতে পারবে না, ওভারল্যাপ করতে পারবে না। তাহলে তিনটা ত্রিভুজ, তাহলে এখানে তিনটা 180 হবে, তিনটা 180 হবে। আচ্ছা, আমরা একটা ষড়ভুজ অঙ্কন করি, চলেন আমরা একটা ষড়ভুজ অঙ্কন করি। আমরা এই একটা ষড়ভুজ অঙ্কন করলাম। আচ্ছা, এই ষড়ভুজের কয়টা কর্ণ অঙ্কন করা যায় একটু দেখেন তো, যাতে ওভারল্যাপ না করে, ওভারল্যাপ না করে। এখন আপনি বলতে পারেন যে আমি এইদিকে তো একটা কর্ণ অঙ্কন করতে পারি, কিন্তু দেখেন এই কর্ণটা তো আগের কর্ণগুলোকে ওভারল্যাপ করতেছে। তাহলে এইখানে এইখানে কয়টা হইলো? দেখেন, একটা, দুইটা, তিনটা, চারটা। তার মানে চারটে 180, চারটে 180। তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারতেছি? এখানে ত্রিভুজ ছিল, একটা 180। আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারতেছি যে বাহু যতগুলো হয়, বাহু যতগুলো হয় 180 তার থেকে দুইটা কম হয়। যেমন এখানে বাহু তিনটা, কিন্তু 180 কয়টা? একটা। এখানে বাহু আছে চারটা, কিন্তু 180 দুইটা। এখানে বাহু আছে পাঁচটা, 180 কয়টা? তিনটা। তাহলে বাহু যতগুলো 180 তার থেকে কয়টা কম হচ্ছে? দুইটা কম হচ্ছে, দুইটা কম হচ্ছে। তার মানে আমরা যে কোনো ভুজেরই, যে কোনো ভুজেরই যদি অন্তস্থ কোণগুলোর সমষ্টি বের করতে চাই, অন্তস্থ কোণগুলোর সমষ্টি বের করতে চাই, তাহলে সমষ্টি হবে বাহু যতগুলো থাকবে 180 তার থেকে দুইটা কম হবে। অর্থাৎ যদি কোনো একটা ভুজের বাহু, বাহু যদি এন হয়, বাহু যদি এন সংখ্যক হয়, তাহলে কোন অন্তস্থ কোণগুলোর সমষ্টি কত হবে? অন্তস্থ
কোণগুলোর সমষ্টি কত হবে তাহলে? আমরা একটু আগেই দেখলাম, একদম বেসিক থেকে বোঝার চেষ্টা করলাম যে বাহুর সংখ্যা যতগুলো হবে তার থেকে দুইটা কম গুণন 180। এইটা হলো অন্তস্থ কোণগুলোর সমষ্টি নির্ণয়ের সূত্র। এই একটা সূত্র দিয়ে আমরা যে কোনো ভুজের যে অন্তস্থ ভিতরে যে কোণগুলো আছে সেই কোণগুলোর সমষ্টি আমরা নির্ণয় করতে পারবো। আচ্ছা, আমরা বেসিকটা বোঝার পর আমরা প্রশ্ন সলভ করব, ঠিক আছে? তাহলে আমরা অন্তস্থ কোণ নির্ণয় করার সূত্র আমরা শিখে ফেললাম। এবার আমরা যেটা শিখব, বাহুর সংখ্যা নির্ণয় করা শিখব, বহিস্থ কোণ এবং অন্তস্থ কোণের মানটা নির্ণয় করা শিখব। বহিস্থ কোণ এবং অন্তস্থ কোণের মান নির্ণয় করা শিখব। চলেন আমরা প্রথমে একটা ত্রিভুজ একটু চিন্তা করি। সুষম, যেহেতু আমরা সুষম বহুভুজ নিয়ে আলোচনা করতেছি, আমরা যদি এই ত্রিভুজটা কল্পনা করি, এই ত্রিভুজের ত্রিভুজের বহিস্থ কোণের সমষ্টি কত হবে? দেখেন, এইখানে একটা বহিস্থ কোণ, এইখানে একটা বহিস্থ কোণ উৎপন্ন হবে, এই দিকে একটা বহিস্থ কোণ উৎপন্ন হবে। ত্রিভুজের বহিস্থ কোণ তিনটার সমষ্টি কিন্তু 360 ডিগ্রি। এইটা শুধু ত্রিভুজ না, যে কোনো ভুজেরই, এই জিনিসটা মাথায় রাখবেন, শুধু ত্রিভুজ না, যে কোনো ভুজের বহিস্থ কোণের সমষ্টি, যে কোনো ভুজের বহিস্থ কোণগুলোর সমষ্টি হয় 360 ডিগ্রি। এটা ফিক্সড, সমষ্টি 360 ডিগ্রি, এটা ফিক্সড সব সময়। যে কোনো ত্রিভুজের বহিস্থ কোণগুলোর সমষ্টি 360 ডিগ্রি। এখন যেহেতু সুষম ভুজ, এটা একটা সুষম বহুজ, মানে কি, এর বহিস্থ কোণগুলো সমান, এর বহিস্থ কোণগুলো সমান, শুধু তাই না, এর অন্তস্থ কোণগুলো সমান। এখন একটু চিন্তা করে দেখেন, তার মানে 360 ডিগ্রি সমান 3 ভাগ হয়ে 1 ভাগ এইখানে, 1 ভাগ এইখানে, 1 ভাগ এইখানে হবে। আমরা সবাই জানি যে যে কোনো ভুজের বহিস্থ কোণ নির্ণয় করার জন্য বাহুর সংখ্যা দ্বারা ভাগ করি। কেন 360কে বাহুর সংখ্যা দ্বারা ভাগ করি? কেন? কারণ যে কোনো ভুজেরই বহিস্থ কোণগুলোর সমষ্টি ফিক্সড 360 ডিগ্রি হবে। ত্রিভুজ বলেন, চতুর্ভুজ বলেন, পঞ্চভুজ বলেন, ষড়ভুজ বলেন, যে ভুজই বলেন না কেন, এটা ফিক্সড 360 ডিগ্রি। তাহলে এখানে যেহেতু বাহু তিনটা, তাহলে এর বহিস্থ কোণগুলোর মান কত হবে? তাহলে 360কে যদি বাহুর সংখ্যা 3 দ্বারা ভাগ করি, কত হচ্ছে? 120 ডিগ্রি না? তার মানে এইখানে 120 ডিগ্রি উৎপন্ন হয়েছে, এইখানেও 120 ডিগ্রি উৎপন্ন হয়েছে, এইখানেও 120 ডিগ্রি উৎপন্ন হয়েছে। এখন এটা হচ্ছে আমাদের ত্রিভুজ। যদি বলে চতুর্ভুজ, আমরা একটা চতুর্ভুজ অঙ্কন করলাম, তাহলে আমরা জানি চতুর্ভুজের বহিস্থ কোণগুলোর যোগফল 360 ডিগ্রি। তাহলে এই যে এর বহিস্থ কোণগুলো কত ডিগ্রি করে হবে? এর বহিস্থ কোণগুলো কত ডিগ্রি করে হবে? তাহলে আমরা কি করব, যেহেতু বহিস্থ কোণগুলোর সমষ্টি 360 ডিগ্রি, বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে কয়টা? 4টা। 4টা, তার মানে 4 ভাগ হবে। বাহুর সংখ্যা 4 মানে বহিস্থ কোণ 4, তাহলে 4 দ্বারা ভাগ করলে এখানে আসতেছে কত? 90 ডিগ্রি। তার মানে বহিস্থ কোণগুলো প্রতিটি হচ্ছে 90 ডিগ্রি করে, প্রতিটি 90 ডিগ্রি। কার? চতুর্ভুজের। আচ্ছা, তাহলে পঞ্চভুজের ক্ষেত্রে কি হবে? পঞ্চভুজের ক্ষেত্রেও সেম। পঞ্চভুজের এখানে 5টা বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এই যে 5টা বহিস্থ কোণ উৎপন্ন হলো, প্রত্যেকটা কোণই সমান। তাহলে এই পঞ্চভুজের বহিস্থ কোণের মান কত হবে? পঞ্চভুজের বহিস্থ কোণের মান কত হবে? ওই একই জিনিস, 360কে আমরা যদি 5 দ্বারা ভাগ করে দেই, তাহলেই আমরা পেয়ে, সরি হ্যাঁ, 360কে যদি 5 দ্বারা ভাগ করি, তাহলে কত হবে? 5 7 35, 5 দুগুণে 10, 72 ডিগ্রি। তার মানে এই কোণগুলো হচ্ছে 72 ডিগ্রি করে, প্রত্যেকটা কোণ 72 ডিগ্রি করে। তাহলে আমরা এখান থেকে কি বুঝতেছি? আমরা কি বুঝতেছি? বহিস্থ কোণ যদি নির্ণয় করতে বলে, বহিস্থ কোণ যদি নির্ণয় করতে বলে, তাহলে আমরা কি করব? বহিস্থ কোণ নির্ণয়ের ক্ষেত্রে 360কে ভাগ করব বাহুর সংখ্যা দ্বারা, বাহুর সংখ্যা দ্বারা। আচ্ছা, একই রকম ভাবে আপনারা ষড়ভুজেরটাই, আপনারা একটু কমেন্টে জানান তো, ষড়ভুজের বহিস্থ কোণের মান কত হবে? সবাই একটু কমেন্টে জানান। এটা খুব ইজি আছে, ষড়ভুজের বহিস্থ কোণের মান তাহলে কত হবে? সুষম ষড়ভুজ, সুষম ষড়ভুজের বহিস্থ কোণের মান কত ডিগ্রি হবে? আর যারা আমাদের ফেসবুক লাইভে যুক্ত হয়েছেন, এখানে অনেকেই যুক্ত হয়েছেন, আপনারা প্লিজ লাইভটা শেয়ার করে দেন, যাতে আপনাদের পরিচিত যারা আছে তারাও যেন দেখার সুযোগ পায়। পাশাপাশি শেয়ার করলে এটা আগামী 1 মাস আপনাদের সেভ থাকবে। ডিনা বলছেন 60, ইফরানুল ইসলাম বলছেন 60, ভেরি গুড। তাহলে এখানে বাহু যেহেতু 6টা, তাহলে 360কে আমরা কি করব? বাহুর সংখ্যা 6 দ্বারা ভাগ করে দিব,
তাহলে আমরা এখানে পেয়ে যাব 60 ডিগ্রি। এখন বহিস্থ কোণ নির্ণয়ের সূত্র এইটা, ভালো করে খেয়াল করেন, বহিস্থ কোণ নির্ণয়ের সূত্র এইটা। পরীক্ষায় যদি অন্তস্থ কোণ বলে, পরীক্ষায় যদি অন্তস্থ কোণ বলে, তাহলে এটা সূত্র কি? অন্তস্থ কোণ চাইতে পারে। যদি অন্তস্থ কোণ চায়, একটা জিনিস মনে রাখবেন, আমি ধরলাম যে এখানে একটা বহিস্থ কোণ উৎপন্ন করলাম, এই বহিস্থ কোণটা আর এই অন্তস্থ কোণটা এটা পুরোটাই কি 180 ডিগ্রি না? পুরোটাই 180 ডিগ্রি না? মনে রাখবেন বহিস্থ কোণ এবং অন্তস্থ কোণের যোগফল সর্বদা 180 হবে। বহিস্থ কোণ এবং অন্তস্থ কোণের যোগফল সর্বদা 180 হয়। তাহলে বহিস্থ কোণ নির্ণয় করার সূত্র এটা। যদি অন্তস্থ কোণ নির্ণয় করতে বলে তাহলে 180 থেকে বিয়োগ করতে হবে বহিস্থ কোণ। হ্যাঁ, এই যে শান্তা সুন্দর বলছেন, 180 থেকে বহিস্থ কোণ বিয়োগ করতে হবে। 180 থেকে বহিস্থ কোণ বিয়োগ করলেই আমরা অন্তস্থ কোণ পেয়ে যাব। তাহলে আমরা তিনটা জিনিস শিখলাম। প্রথমে হচ্ছে অন্তস্থ কোণগুলো সমষ্টি নির্ণয়, এরপরে হচ্ছে বহিস্থ কোণ নির্ণয় করা শিখলাম, অন্তস্থ কোণ নির্ণয় করা শিখলাম। এইবার আপনার কাছে যদি বাহুর সংখ্যা দিয়ে বহিস্থ কোণ নির্ণয় করতে বলে তাহলে এই সূত্র দিয়ে বের করবেন। এখন যদি বহিস্থ কোণ নির্ণয়, ধরেন বহিস্থ কোণ দেওয়া আছে, বাহুর সংখ্যা নির্ণয় করতে বললো, ধরেন আমাদের সূত্রটা কি? আমরা একটু আগে যেটা দেখলাম যে বাহুর সংখ্যা সমান 360 ভাগ, আচ্ছা আমরা এখানে শিখলাম বহিস্থ কোণ নির্ণয় করা শিখছি, তাই না? একটু আগে শিখলাম বহিস্থ কোণ। বহিস্থ কোণ সমান বাহুর সংখ্যা দিয়ে 360কে ভাগ করতে হয়, রাইট? এটা তো করতে হয়। আমাদেরকে যদি বাহুর সংখ্যা বের করতে বলে, ঠিক এর উল্টোটাই হবে। বাহুর সংখ্যা যদি বের করতে বলে তাহলে এই 360কে কি করব? বহিস্থ কোণ দ্বারা ভাগ করো। মানে এরা এই যে নিজেদের মধ্যে আরেকজন করলে জায়গা চেঞ্জ করা যায়। তাহলে এখানে হবে বহিস্থ, কি হবে? বহিস্থ কোণ। তাহলে বাহুর সংখ্যা বা বহিস্থ কোণ যেটাই বের করতে বলুক না কেন 360কে ভাগ করব। বাহুর সংখ্যা বা বহিস্থ কোণ যেটাই বের করতে বলুক না কেন 360 ডিগ্রিকে ভাগ করো। পার্থক্য কোন জায়গায়? যদি অন্তস্থ কোণ নির্ণয় করতে বলে, তখন কি করবে? 180 থেকে বহিস্থ কোণ মাইনাস করে দেব। আর যদি সবগুলো কোণের যোগফল বের করতে বলে তাহলে সূত্রটা কি? যদি বাহুর সংখ্যা n হয়, সবগুলো কোণের যোগফল n-2 ইন্টু 180 ডিগ্রি, এটা হবে অন্তস্থ কোণগুলোর যোগফল। এই কয়েকটা সূত্র আমাদের বহুভুজ সম্পর্কে, এর বাইরে আর কোনো সূত্র নাই। তো চলেন দেখি আপনারা যারা এতক্ষণ ধরে বেসিকটুকু বুঝলেন, এবার আপনারা একটু প্রশ্নের উত্তর দেন, দেখি আপনারা পারেন কিনা। আমরা একটা একটা করে যাই। এখানে বলছে একটা সুষম বহুভুজের বহিস্থ কোণের মান 45 ডিগ্রি, তাহলে বাহুর সংখ্যা কত? বহিস্থ কোণ যদি 45 ডিগ্রি হয় তাহলে ওই বহুভুজের বাহুর সংখ্যা কত ডিগ্রি হবে? সরি, বাহুর সংখ্যা কতটি হবে? বাহুর সংখ্যা তো ডিগ্রি হয় না, বাহুর সংখ্যা কতটি হবে? আচ্ছা, আমাদের বাহুর সংখ্যা বের করতে গেলে কি করতে হবে? আমরা জানি বাহুর সংখ্যা এবং বহিস্থ কোণ যে কোনো একটা বের করতে গেলে 300 300 কি করতে হবে? 360কে এখানে বহিস্থ কোণ দ্বারা ভাগ করতে হবে, তাহলে আমরা বাহুর সংখ্যা পেয়ে যাব। 360কে 45 দ্বারা ভাগ, আচ্ছা বাংলিশ হয়ে গেছে। 360কে আমরা ভাগ করব 45 ডিগ্রি দ্বারা, ভাগ করলে কত হয়? 360 দ্বারা যদি 45কে ভাগ করি তাহলে 8 হয়, তাই না? হ্যাঁ 8। তার মানে বাহুর সংখ্যা 8টি। বাহুর সংখ্যা 8টি। হ্যাঁ, তৃষা সঠিক উত্তর দিচ্ছে, ডিনাও সঠিক উত্তর দিচ্ছে, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে এবার আমরা দ্বিতীয় প্রশ্নে যাই। হ্যাঁ, এবার দেখেন কি বলছে। বলছে একটা সুষম বহুভুজের অন্তঃকোণের পরিমাণ 135 ডিগ্রি হইলে বাহুর সংখ্যা কত হবে? তার মানে অন্তস্থ কোণের পরিমাণ দেওয়া আছে 135 ডিগ্রি, তাহলে এই বহুভুজের বাহুর সংখ্যা কত হবে? অন্তস্থ কোণের পরিমাণ যদি 135 ডিগ্রি হয় তাহলে বাহুর সংখ্যা কত হবে? আমি বলছি বাহুর সংখ্যা বা বহিস্থ কোণ বের করতে গেলে 360 ডিগ্রিকে ভাগ করতে হয়। আমরা বুঝলাম 360 ডিগ্রিকে ভাগ করব, কিন্তু সেটা কোন দ্বারা, কি দ্বারা? হয় বাহুর সংখ্যা দ্বারা ভাগ করলে বহিস্থ কোণ পাবো, কিন্তু বহিস্থ কোণ দ্বারা ভাগ করলে বাহুর সংখ্যা পাবো, কিন্তু এটা কি কোণ? এটা এটা অন্তঃকোণ দেওয়া আছে, অন্তস্থ কোণ দেওয়া আছে। তাহলে আমাকে আগে বহিস্থ কোণ বের করতে হবে। বহিস্থ কোণ বের করতে বললে 180 থেকে অন্তস্থ কোণ বিয়োগ করব, অন্তস্থ কোণ বের করতে বললে 180 থেকে বহিস্থ কোণ বিয়োগ করব। তার মানে আমরা যদি 180 থেকে এই 135 বিয়োগ করে দেই তাহলে আমরা পাবো বহিস্থ কোণ কত হয়?
45 ডিগ্রি। তাহলে এই বহিস্থ কোণ দ্বারা আমরা এখানে ভাগ করে দেব। 45 দ্বারা ভাগ করলে কত হয়? আগেরটার মতোই 8টি। এই প্রশ্নগুলো কিন্তু চাকরি পরীক্ষা আসছে, এই ইদানিং কয়েকটা চাকরি পরীক্ষা আসছে, কিন্তু সর্বশেষ কয়েকটা চাকরি পরীক্ষা এগুলো আসছে। আর এখানে আতিকুর রহমান, মাহফুজা, তারপরে হচ্ছে শান্তা, হ্যাঁ আপনাদের উত্তর সঠিক হয়েছে, ইফরানুল, হ্যাঁ থ্যাংক ইউ। তাহলে এবার একটু ভিন্ন ধরনের প্রশ্ন সলভ করি, চলেন। স্যার একই ধরনের, এটা আপনারা সলভ করে ফেলেন দ্রুত। এটা কিন্তু মুখোমুখি করা যাবে। একটা সুষম বহুভুজের অন্তস্থ কোণের পরিমাণ 120 ডিগ্রি, তাহলে এর বাহুর সংখ্যা কত? একটি সুষম বহুভুজের অন্তস্থ কোণের পরিমাণ যদি 120 ডিগ্রি হয়, তাহলে এর বাহুর সংখ্যা কতটি হবে? চপ্পল রয় বের করে ফেলছেন। আচ্ছা, চপ্পল রয় বের করছেন। শান্তা বের করছেন, নুরুল মুস্তফা বের করে ফেলছেন, ওকে থ্যাংক ইউ। এখানে কিন্তু অন্তকোণের মান দেওয়া আছে, তাহলে আগে বহিস্থ কোণটা বের করতে হবে। ইফরানুল বের করছেন, ভেরি গুড। তাহলে আমাকে এখানে বহিস্থ কোণটা বের করতে হবে। বহিস্থ কোণ কিভাবে বের করব? আমরা জানি বহিস্থ কোণ হবে এই 180 ডিগ্রি থেকে অন্তস্থ কোণটা বিয়োগ, বিয়োগ করলে কত হয়? 60 ডিগ্রি হয়। হ্যাঁ, এখানে মাহফুজা তারপর হচ্ছে চপল রায় বের করে ফেলছেন, গুড। তাহলে আমরা যদি বাহুর সংখ্যা বের করি, তাহলে বাহুর সংখ্যা হবে এই 360 ডিগ্রিকে ভাগ করব বহিস্থ কোণ দ্বারা। এখানে অন্তস্থ কোণ দেওয়া আছে, বহিস্থ কোণ দ্বারা ভাগ করব। তাহলে এটা ভাগ করলে হয় কত? 6টি। তার মানে বাহুর সংখ্যা হবে 6টি। ওকে, এবার দেখেন, একটি সুষম বহুভুজের প্রত্যেকটি কোণের মান 168 ডিগ্রি হলে এর বাহুর সংখ্যা কত? এবার এই কোণটা কি, কি কোণ? বহিস্থ কোণ নাকি অন্তস্থ কোণ? এখানে তো লেখা নাই। হ্যাঁ, আমরা জানি বাহুর সংখ্যা বের করার জন্য 360কে আমরা ভাগ করব বহিস্থ কোণ দ্বারা। আমরা এটা জানি যে বহিস্থ কোণ দ্বারা যদি আমরা 360কে ভাগ করে দেই, বহিস্থ 360কে যদি বহিস্থ কোণ দ্বারা ভাগ করে দিই, তাহলে বাহুর সংখ্যা পাবো। কিন্তু এইখানে যে কোণের মানটা দেওয়া আছে, এইটা কি কোণ? এটা কি বহিস্থ নাকি অন্তস্থ কোণ? এই জিনিসটা, এই জিনিসটা আপনাকে আগে বুঝতে হবে। এখানে তো কোনো উল্লেখ নাই, এটা কিভাবে বুঝবেন? আচ্ছা, আমি যদি বলি একটা ত্রিভুজের কোণগুলো 60 ডিগ্রি, একটা ত্রিভুজের কোণের মান 60 ডিগ্রি। এখন এটা দ্বারা আপনি কি বুঝতেছেন? একটা ত্রিভুজের কোণের মান 60 ডিগ্রি, এটা দ্বারা কি আপনি অবশ্যই অন্তস্থ কোণ বুঝতেছেন? বহিস্থ কোণ তো বুঝতেছেন না। বহিস্থ কোণের ক্ষেত্রটা আলাদাভাবে লেখা থাকে যে এটা বহিস্থ কোণ। অনেক সময় এইভাবে যদি কোণ দেওয়া থাকে, এটা অবশ্যই অন্তস্থ কোণ হবে, অবশ্যই এটা অন্তকোণ। তার মানে এটা একটা অন্তকোণ। তাহলে আমাকে এখানে কি করতে হবে? আগে বহিস্থ কোণটা বের করে নিতে হবে। তাহলে এখানে বহিস্থ কোণ কত ডিগ্রি হবে? এই 180 থেকে 168 বিয়োগ করব, বিয়োগ করলে কত হয়? 12। তাহলে এখানে বাহুর সংখ্যা বের করার যে সূত্রটা আছে, আমরা এখানে যদি মান বসাই দিই, হ্যাঁ এটা এখন আপনারা পারবেন যে 360কে বহিস্থ কোণ 12 দ্বারা ভাগ করলে 3 × 32 আর একটা শূন্য 30টি। তাহলে এটার অ্যান্সার হইল 30। তাহলে এখানে যে কোনো মান, এটা বহিস্থ কোণ নাকি অন্তস্থ কোণ সেটা দেওয়া নাই, দেওয়া না থাকলেও অসুবিধা নাই, আমরা খুব ইজিলি এটা বের করতে পারবো। এটাকে অন্তস্থ কোণ ধরে নিতে হবে। আসলে এটা অন্তস্থ কোণই, ধরে নেওয়ার কিছু নেই, এটা অন্তস্থ কোণই হবে। ওকে, আচ্ছা আমরা বাহুর সংখ্যা অনেকগুলো নির্ণয় করলাম, তাই না? আচ্ছা, আর বাহুর সংখ্যা বাদ। এবার একটি পঞ্চভুজের 5টি কোণের সমষ্টি কত? সবাই একটু দ্রুত বের করেন। একটি পঞ্চভুজের 5টি কোণের সমষ্টি কত হবে? একটি পঞ্চভুজের 5টি কোণের সমষ্টি কত সমকোণ? ভালো করে খেয়াল করেন, এখানে বলছে একটি পঞ্চভুজের 5টি কোণের সমষ্টি কত সমকোণ। আমরা জানি, কি জানি? আমরা জানি যে যত ভুজ থাকবে 180 তার থেকে 2টা কম হয়। তাহলে পঞ্চভুজ বলছে 180 হবে 3টা, 180। এটা গুণ করলে আমরা 540 ডিগ্রি পাবো। এটা গুণ করলে আমরা 540 ডিগ্রি পাবো, কিন্তু এখানে তো ডিগ্রিতে নাই, সমকোণে বলছে। তাহলে আমরা এখানে একটু চালাকি করব। কি চালাকি? এই যে 3 গুণন, দেখেন 180কে এইভাবে লেখা যায় 2 × 90। তাহলে এখন 3 আর 2 গুণ করলে কত হয়? 6 × 90। 90 মানেই তো এক সমকোণ।
তার মানে 6 সমকোণ, তার মানে এটা হলো 6 সমকোণ। 6 সমকোণ কোথায় আছে? এইখানে। তাহলে এটা 6 সমকোণ। ভেরি গুড। এই যে আপনারা এখানে শান্তা, তারপর এখানে তানহা বের করে ফেলছেন, মাহফুজা বের করে ফেলছেন, তারপর নুরুল বের করে ফেলছেন। বাহ, ভেরি গুড। যাক, আপনারা বহুভুজের অঙ্ক এখন পারবেন, যে কোনো অঙ্ক আসলে আপনারা পারবেন, এটা নিয়ে আর আপনাদের কোনো বেগ পেতে হবে না আশা করি। এবার বলছে অষ্টভুজের অন্তস্থ কোণ সমূহের সমষ্টি কত সমকোণ। আর এটা কিন্তু ইজিলি এখন বের করা যাবে, মুখে মুখেই বের করা যাবে, তাই না? মুখে মুখেই বের করা যাবে। বৃষ্টি বের করে ফেলছেন, ভেরি গুড। মুখে মুখেই বের করা যাচ্ছে। অষ্টভুজ, অষ্টভুজ, তাহলে যত ভুজ 180 তার থেকে দুইটা কম হয়, যত ভুজ 180 তার থেকে দুইটা কম হয়, তার মানে 6টা 180। এখন আমার অপশনগুলোতে আছে সমকোণ, কত সমকোণ সেটা বের করতে বলছে, কত সমকোণ সেটা বের করতে বলছে। তাহলে 6টা 180, তাহলে আমরা 180কে লিখতে পারি 2 × 90। তাহলে 6 আর 2 গুণ করলে কত হয়? 12টা 90 ডিগ্রি। তাহলে 12টা 90 ডিগ্রি মানে 12টা সমকোণ। 12টা 90 ডিগ্রি মানে 12টা সমকোণ। হ্যাঁ, এখানে হচ্ছে ইফরানুল, চপ্পল, তৃষা, হ্যাঁ আপনাদের উত্তরগুলো ঠিক হয়েছে, থ্যাংক ইউ। একটি সুষম ষড়ভুজের অন্তকোণের পরিমাণ কত? দেখি এটা আপনারা একটু বের করেন, একটু অনুধাবনমূলক আছে যে একটি সুষম ষড়ভুজের অন্তকোণের পরিমাণ কত। একটি সুষম ষড়ভুজের অন্তকোণের পরিমাণ কত, এটা একটু আপনারা বের করেন। উম্মে আয়মান বের করছেন 120, আচ্ছা নুরুল মোস্তফা বের করছেন 120, ওকে। রাইসুল ইসলাম মাসুম বের করছেন 120, ইফরানুল বের করছেন 120, নাসিম বের করছেন 120, শান্তা 120, চপ্পলরা 120। বাহ, আমরা তো প্রত্যেকে ব্রিলিয়ান্ট, আপনারা সবাই পারছেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা প্রথমে এখানে এই অঙ্কটা কিন্তু দুইভাবে করা যায়, দেখেন দুইভাবে করা যায়, কিভাবে কিভাবে দেখেন, আমি দুইটা দুইটা স্টেপ দেখাচ্ছি। একটা স্টেপ আপনারা বের করে ফেলছেন, একটা স্টেপ আপনি বের করে ফেলছেন যে আপনি প্রথমে বহিস্থ কোণ বের করবেন। কি বের করবেন? বহিস্থ কোণ বের করবেন কিভাবে? যেহেতু ষড়ভুজ, তাহলে 360কে 6 দ্বারা ভাগ করলে, 6 দ্বারা ভাগ করলে কত হয়? 60 ডিগ্রি। তাহলে বহিস্থ কোণ 60 ডিগ্রি। তাহলে অন্তস্থ কোণ কত হবে? তাহলে অন্তস্থ কোণ হবে এই 180 বিয়োগ 60, তার মানে 120 ডিগ্রি। তাহলে এটার অ্যান্সার 120 ডিগ্রি। ধরেন পরীক্ষার হলে আপনার এই সূত্রটা মনে নাই, কোনোভাবেই মনে মনে মানে মনেই করতে পারতেছেন না, কোনোভাবেই মনে করতে পারতেছেন না। কিন্তু ধরেন আপনার কাছে এটা মনে আছে যে যে কোনো ভুজের আহ, কোণগুলোর সমষ্টি, যে কোনো ভুজের কোণগুলোর সমষ্টি কত ডিগ্রি হবে সেটা বের করতে আপনি চাচ্ছেন, সেটা পারেন। তা দেখেন তো এখানে অন্তস্থ কোণগুলোর সমষ্টি কত হবে, কোণগুলোর সমষ্টি কত হবে একটু খেয়াল করে দেখেন তো। আমরা জানি যত ভুজ 180 তার থেকে দুইটা কম, তার মানে 4 × 180, তাই না? তাহলে কত? 720 ডিগ্রি। এইটা হলো অন্তস্থ যে 6টা কোণ আসছে, সেই 6টা কোণের যোগফল। আর যেহেতু সুষম ষড়ভুজ, প্রত্যেকটা অন্তস্থ কোণই সমান। আপনি যদি এই সমষ্টিকে আবার যত ভুজ তত দ্বারা ভাগ করে দেন, তাহলেও অন্তকোণের মানটা পেয়ে যাবেন। দেখেন 120 ডিগ্রি হয়। তো যখন মানে আপনি যত বেশি ম্যাথ প্র্যাকটিস করবেন, যত বেশি ম্যাথ প্র্যাকটিস করবেন বা যত ভিন্ন ভিন্ন উপায়ে চেষ্টা করবেন, তখন দেখবেন পরীক্ষার হলে আপনার একটা উপায় মনে নাই, কিন্তু অন্য কোনোভাবে আপনি সলভ করে ফেলছেন। কিংবা দেখা যাবে যে অনেকের এরকম হয় যে সে ম্যাথ করে গেছে একভাবে, কিন্তু পরীক্ষার হলে আরেকভাবে সে মিলাই ফেলছে। এটা কিন্তু হয়। এটা কখন হয়? যখন সে বেশি বেশি ম্যাথ প্র্যাকটিস করে, বেশি বেশি ম্যাথ প্র্যাকটিস করে। তো আমি আপনাদেরকে বলবো যে আপনাদের টার্গেট তো একটা হচ্ছে, এখানে যারা লাইভে যুক্ত আছেন অন্যতম একটা সরকারি চাকরি। তো সরকারি চাকরি যদি একটা টার্গেট থাকে, এটা এক একজনের। আচ্ছা শান্তা সমস্যা দিয়ে করলেন, আচ্ছা ভেরি গুড। হ্যাঁ, করা যায়, দুইভাবে করা যায়। যাদের টার্গেট একটা সরকারি চাকরি বা নবম গ্রেডের বা 10ম গ্রেডের বা 11তম গ্রেডের চাকরি, এটা আপনাদের জন্য একটা ফরজ কাজ। প্রতিদিনের যে পড়ার রুটিন, সেইখানে অন্তত পক্ষে 30 মিনিট আপনারা ম্যাথ প্র্যাকটিস করবেন।
ম্যাথ প্র্যাকটিস করবেন। এখন ম্যাথ প্র্যাকটিস করারও কিন্তু একটা সিস্টেম আছে। কীরকম? ধরেন আমি আপনাকে একটা সিস্টেম বলে দিই। ধরেন যে আহ, একজন হচ্ছে একজন হচ্ছে যে শতকরা থেকে, ধরেন যে ভগ্নাংশে যে প্রকাশ আছে, শতকরা থেকে ভগ্নাংশ প্রকাশে ধরেন একটা বইয়ের মধ্যে 20টা ম্যাথ আছে, সে 20টা ম্যাথ করলো। শতকরা থেকে ভগ্নাংশে প্রকাশ, সে 20টা ম্যাথ করলো। আর একজন কি করলো, শতকরা থেকে ভগ্নাংশে 2টা ম্যাথ করলো, ভগ্নাংশ থেকে শতকরা আরো 2টা ম্যাথ করলো, বা শতকরা আরো 2টা 2টা করে সব মিলে ধরেন 20টা ম্যাথ করলো, প্রত্যেকটা টাইপের 2টা 2টা করে। সব মিলে যদি শতকরা প্রশ্ন ধরেন, আমার কাছে মনে হয় যে শতকরা টপিকটা থেকে সব মিলায় হচ্ছে আপনার 10 থেকে 12টা টাইপ হবে, ওটা 2টা করে ম্যাথ করলে 20টা থেকে 24টা ম্যাথ হয়ে যাবে। তার মানে একজন 20টা ম্যাথ করলো, সে টাইপ শিখলো একটা, আর একজন 20টা ম্যাথ করে পুরো শতকরা শেষ করে ফেললো। তাহলে কে এগিয়ে গেল? যে হচ্ছে প্রত্যেক টাইপের 2টা করে ম্যাথ করছে। তাহলে অবশ্যই আপনাকে যেটা করতে হবে যে যে কোনো, মানে যখন আপনি ম্যাথ প্র্যাকটিস করবেন, একই টাইপের অনেক অঙ্ক করার দরকার নাই, একটা সর্বোচ্চ 2টা ম্যাথ প্র্যাকটিস করবেন। সর্বোচ্চ 2টা, 2টার বেশি প্র্যাকটিস করার দরকার নাই একই টাইপের। এইভাবে একটা বা 2টা করে, প্রত্যেক টাইপের একটা বা 2টা করে ম্যাথ আপনারা প্র্যাকটিস করবেন। এভাবে সবগুলো টাইপ শেষ। এরপর আবার রিভিশন করবেন। আবার রিভিশনের ক্ষেত্রে যেটা করবেন, আপনি এর আগে যে 2টা টাইপ, যে 2টা ম্যাথ করছেন, ওই 2টা বাদ দিয়ে অন্য আর 2টা ম্যাথ প্র্যাকটিস করবেন। এইভাবে পার ডে, মানে প্রতিদিন 30 মিনিট। তবে এটা সবার জন্য 30 মিনিট ফিক্স না। কারো 40 মিনিট লাগতে পারে প্রতিদিন, কারো 50 মিনিট, কারো 2 ঘন্টা লাগতে পারে। এখন যে ম্যাথে যতটা উইক বা যে ম্যাথে যতটা স্ট্রং, তার উপর নির্ভর করে টাইমটা। আপনি যদি খুব বেশি উইক হন, তাহলে আপনার সময়টা বেশি দিতে হবে ম্যাথের মধ্যে। আপনি যদি খুব ভালো হন, যে আপনি ম্যাথে খুব ভালো, তারপরে অন্ততপক্ষে ম্যাথে কিছুটা হলেও সময় দেওয়াটা উচিত। কারণ এখন রিটেন পরীক্ষাগুলোতে দেখা যাচ্ছে যে ম্যাথ একটু অ্যাডভান্স লেভেল থেকে দিচ্ছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি যদি ম্যাথে সময় দেন, তাহলে রিটেনে আপনি আরও এগিয়ে থাকবেন। তো এই জন্য আমি বলবো যে আপনার প্রতিদিন অবশ্যই 30 মিনিট থেকে কমপক্ষে 30 মিনিট ম্যাথ প্র্যাকটিস করা উচিত, প্রত্যেককেই, যতদিন পর্যন্ত চাকরি না হয়। আর ম্যাথ প্র্যাকটিসের ক্ষেত্রে প্রত্যেক টাইপের 2টা, সর্বোচ্চ 2টা বা 3টার বেশি যাওয়া যাবে না, ম্যাথ প্র্যাকটিস করবেন। একই টাইপের 10-15টা ম্যাথ করে কোনো লাভ নাই, আপনার কোনো ইম্প্রুভমেন্টই হবে না, আপনি শুধু পিছিয়ে পড়বেন। আর কিছুদিন পর যে দেখবেন যে আপনি আর ম্যাথ করতে পারতেছেন না, ভালো লাগতেছে না, এরকমটা মনে হবে। আচ্ছা, আমরা আজকে বহুভুজ সম্পর্কে পড়লাম। আমরা বহুভুজ সম্পর্কে যেই টাইপের ম্যাথগুলো আসে, এখানে আমি যে কয়টা প্রশ্ন সলভ করছি প্রত্যেকটা যে কোনো চাকরি পরীক্ষা আসছে। আমরা আজকে বহুভুজ সম্পর্কে পড়লাম। আমরা এর আগে 4টা ক্লাসে জ্যামিতি পড়ছি, সবগুলো ক্লাসেরই রেকর্ড বা সবগুলো ক্লাসের লিঙ্ক আমাদের পেজে, ফাউন্ডেশন ব্যাচের যে ক্যারিয়ার ফাউন্ডেশন প্রোগ্রাম P2 এর পেজে দেওয়া আছে। আপনারা সেইখান থেকে দেখে নিতে পারেন। জ্যামিতিতে আশা করি এই ক্লাসগুলো করলে অনেক আপনার ইমপ্রুভমেন্ট হবে, অনেক উপপাদ্য সম্পর্কে আপনি জানতে পারবেন। হ্যাঁ, আর আমাদের আজকে এই পর্যন্তই। তবে আপনাদেরকে আরেকটা ঘোষণা দিয়ে আমি শেষ করি। আজকে যেহেতু 30 তারিখ, 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, এই 3 দিন 3টা ওয়েবিনার হবে। এই ওয়েবিনারগুলো আপনারা মিস করিয়েন না, ফ্রি ওয়েবিনার। এইখান থেকে আপনি যেই যাহা পাবেন, এটা কোথাও এরকম ফ্রিতে কোথাও পাবেন না। এটা মিস করলে আপনার জীবনে অনেক কিছু আপনি হারাবেন, মনে হবে যে আপনি কি মনে হয় হারাই ফেললেন। এইখান থেকে আপনি আপনার মোটিভেশনটা পাবেন, আপনাকে কি করতে হবে, আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনার আসলে এই মুহূর্তে কি দরকার। আপনি অনার্সে পড়েন বা না পড়েন, অনার্সে পড়লে তো অবশ্যই এটা আপনার জন্য সব থেকে বেস্ট হবে। অনার্সে না পড়লে আপনারা রেজিস্ট্রেশন করেন, বা আপনাদের ছোট ভাই বোন যারা অনার্সে পড়তেছে, এই ক্যাম্পাসে থাকতে ক্যারিয়ার প্রস্তুতি যে আমাদের ওয়েবিনার 3টা হবে সম্পূর্ণ ফ্রিতে, এখানে আমরা রেজিস্ট্রেশন করেন। আমি এতটুকু গ্যারান্টি নিয়ে বলতে পারি যে আপনারা এখানে উপকৃত হবেন। আপনারা যে সময়টা ইনভেস্ট করবেন এখানে উপকৃত হবেন, আর সম্পূর্ণ ফ্রিতে এই ধরনের জিনিস। বিশেষ করে এই যে 3টা ওয়েবিনার, আপনি যদি এটা পেইড হইতো, P2 এই 3টা ওয়েবিনারের জন্য কমপক্ষে 3টা ওয়েবিনারের জন্য 6 থেকে 7,000 টাকা ফি ধার্য করতো। এই 3টা ওয়েবিনারের জন্য কমপক্ষে 6,000 টাকা, 6,000 টাকা হইতো না, 6,000 টাকা 3টা ওয়েবিনারে হইতো না। আপনাদের এই ওয়েবিনারগুলো, সেগুলো আপনারা ফ্রিতে পাচ্ছেন। ক্যাপশনে যে লিঙ্কটা দেওয়া আছে, এক্ষুনি আপনারা রেজিস্ট্রেশন করে ফেলেন ক্যাপশনের লিঙ্ক থেকে। আর আপনাদের যারা ছোট ভাই বোন আছে এখনও অনার্সে পড়তেছে, তাদেরকে লিঙ্কটা শেয়ার করে দেন। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।